সালে জানুয়ারি থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশ 25টা টেস্ট ম্যাচে 9টা ওপেনিং জুটি ব্যবহার করেছে এবং এই 9টা ওপেনিং জুটি 49 ইনিংসে ব্যাট করে রান করেছে 1141 এবং বাংলাদেশের গড় এই সময় ওপেনিংয়ে হচ্ছে 23.77। বাংলাদেশ এই সময় 2টা সেঞ্চুরি পার্টনারশিপ পেয়েছে এবং 2টা 50+ পার্টনারশিপ পেয়েছে এবং এই সময়ে মূলত 3জন ওপেনার খেলেছেন, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওভারঅল বাংলাদেশের যে গড় এই সময়টাতে এই 25টা টেস্ট ম্যাচে 23.77, বাংলাদেশের 3 ওপেনারের গড়ও অলমোস্ট একই রকম। এবং এই সময় বাংলাদেশের চেয়ে খারাপ পারফর্ম করেছে ওপেনিংয়ে দুটো দেশ, আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। ইনফ্যাক্ট জিম্বাবুয়ে, যাদের কাছে বাংলাদেশ সিলেট টেস্ট হারলো, তাদের ওপেনিং পারফরমেন্স বাংলাদেশের চেয়ে ঢের ভালো, অনেক অনেক বেটার। এবার আসা যাক যে 3জন ওপেনারকে খেলানো হয়েছে এই সময়টাতে, অর্থাৎ গত 3 বছর ধরে যে 3জন মূলত আসলে ওপেন করছেন তাদের পারফরমেন্স আসলে কেমন। মাহমুদুল হাসান জয়, তিনি আসলে 18টা টেস্ট ম্যাচে 34 ইনিংসে 23.33 গড়ে রান করেছেন। এরপর সাদমান ইসলাম, তিনি 21 টেস্ট ম্যাচে 41 ইনিংসে 24.08 গড়ে রান করেছেন এবং জাকির হাসান 13 টেস্ট ম্যাচে 26 ইনিংসে 23.72 গড়ে রান করেছেন। অর্থাৎ আমাদের 3 টেস্ট ওপেনার যারা 3 বছর ধরে খেলছেন তাদের গড় হচ্ছে 23 আর 24 এবং এই সময়টাতে হাফ সেঞ্চুরি হচ্ছে জাকির হাসান, মাহমুদুল হাসান জয়ের 4টা করে, সাদমানের 5টা এবং প্রত্যেকে 1টা করে সেঞ্চুরি করেছেন। সো বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের পারফরমেন্স ভালো না হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ আসলে শুরুতেই হোঁচট খাচ্ছে বা ধাক্কা খাচ্ছে এবং বাংলাদেশের ওপেনাররা পারফর্ম করতে পারছে না। সেটা আমরা সিলেট টেস্টও দেখেছি। সেই বিবেচনায় এনামুল বিজয়কে 3 বছর পর আবারও টেস্ট দলে ফিরিয়ে আনা হয়েছে, কারণ তিনি দুর্দান্ত পারফর্ম করছিলেন ঘরোয়া ক্রিকেটে। 51টা সেঞ্চুরি তার আসলে হয়ে গেছে, যেটা একটা রেকর্ড। সো ডেফিনেটলি তাকে সুযোগ দেওয়া হয়েছে, যদিও তার টেস্ট পারফরমেন্স, তিনি খেলেছেন 5টা টেস্ট এবং 5 টেস্টে তার পারফরমেন্স একেবারেই ভালো না, গড়পড়তা। কিন্তু যেহেতু ডোমেস্টিকে তিনি পারফর্ম করেছেন, হোক সেটা হোয়াইট বল ক্রিকেটে কিংবা এনসিএলেও তিনি রান আসলে করেছেন, এখন আসলে তাকে অন্তত পক্ষে আরো 5টা টেস্টে টানা সুযোগ দিয়ে দেখা উচিত যে বিজয় আসলে পারফরমেন্স ডেলিভার করতে পারে কিনা, ইন্টারন্যাশনাল সার্কিটে টেস্ট ক্রিকেটে তিনি পারফর্ম করতে পারেন কিনা সেটা দেখার জন্য তাকে অন্তত আরো 5টা টেস্ট ম্যাচ টানা খেলানো উচিত এবং যদি ব্যর্থ হন তাকে ড্রপ করে দেওয়া উচিত। এরপর আরো একজনের কথা বলতে হয়, সে হচ্ছে নাঈম শেখ। একটা মাত্র টেস্ট ম্যাচ তাকে খেলানো হচ্ছে। এবছর প্রলিফিক পারফরমেন্স তিনি করেছেন প্রত্যেকটা টুর্নামেন্টে, যেই টুর্নামেন্টেই খেলছেন ঘরোয়া সেখানে তিনি আসলে রান করছেন। তো তাকেও আসলে ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে হোয়াইট বল ক্রিকেটার, কিন্তু খেলেছে তো মাত্র একটা টেস্ট। তো আপনি অন্যদেরকে 10টা 12টা 14টা 17টা টেস্ট খেলাতে পারলে একজন যে ধারাবাহিকভাবে রান করছে তাকেও খেলান, তাকেও 5 থেকে 7টা টেস্ট এক নাগাড়ে খেলান। অর্থাৎ নতুন একটা ওপেনিং পেয়ার সেট করে তাদেরকে 5-7টা টেস্ট খেলিয়ে দেখা উচিত যে তারা আসলে কিরকম পারফর্ম করে এবং তারা পারফর্ম করতে না পারলে তারপরে বাদ দেওয়া উচিত। এক টেস্ট ম্যাচ খেলিয়ে বাদ দেওয়া, আবার আরেকজনকে ডেকে আনা, এভাবে না করে একটা টেস্টে একটা পেয়ার তৈরি করে তাদেরকে 5টা ম্যাচ অন্তত এক নাগাড়ে খেলানো উচিত বলে আমার কাছে আসলে মনে হয়। এবং এই টেস্টেই, মানে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই আসলে বিজয়ের সাথে আরো একজনকে, নাঈম শেখকে ট্রাই করে দেখা যেত, কিন্তু নির্বাচকরা অন্তত বিজয়কে বিবেচনা করেছে এবং এরপরে যদি আমরা দেখি যে বিজয়ের সাথে আর এক ওপেনার ফেল করছে তখন হয়তো বা আবার নাইমের কথা সিলেক্টররা চিন্তা করতে পারে। বাট এই দুজনকে কারেন্ট ফর্ম, রিসেন্ট ফর্ম বিবেচনায় খেলানো উচিত এবং অন্তত 5টা টেস্ট তাদের খেলানো উচিত বলে আমার কাছে মনে হয়। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনার যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।